হ্যালো এভরিওয়ান, আমি জয়িকা ট্রাভেল উইথ জয়িকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দিরে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর আজকে আমি যে মন্দিরের সন্ধান দেব সেই মন্দিরটা কিন্তু অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের মতনই দেখতে। মন্দিরে আপনারা কিভাবে পৌঁছাবেন, মাত্র 20 টাকা ভাড়া দিয়ে আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন, সাথে মন্দিরে পৌঁছানোর পর আপনারা এসে ভোগের জন্য কিভাবে কুপন কাটবেন এবং কত টাকায় কুপন কাটতে খরচা হবে, মন্দিরে পুজো দেওয়ার নিয়ম এবং গেট খোলা কতক্ষণ থাকবে এবং এই মন্দিরের আশেপাশের চত্বরে পায়ে হেঁটে কিভাবে আরো কিছু দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখবেন, এই সব কিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওটিতে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার জন্য আমরা কিন্তু চলে এসেছি এখন শিয়ালদার উত্তরে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা ধরবো ট্রেন, আর আপনাদেরকে দেখাবো আমরা কোন ট্রেনে যাচ্ছি আর কত টাকাই বা ভাড়া নেবে, সবকিছুই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকুন। এবার আমরা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব। প্ল্যাটফর্মে আসার সাথে সাথে দেখি 4 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা টু ব্যারাকপুর লোকাল দাঁড়িয়ে আছে। সেদিকে ট্রেন কিন্তু চলে এসেছে। এবার আমরা ট্রেনে উঠে যাব। আমরা যাচ্ছি এখন ব্যারাকপুর স্টেশনে। শিয়ালদা থেকে ব্যারাকপুর যেতে ভাড়া লাগছে মাত্র 10 টাকা করে জনপ্রতি। তো চলুন ট্রেনে উঠে যাব। ট্রেনে ওঠার পরে সঠিক সময়ে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছেড়ে রওনা দিয়েছে গন্তব্যের দিকে। আর আমি আজকে নামবো ব্যারাকপুর স্টেশনে। আপনারা শিয়ালদা স্টেশন থেকে ব্যারাকপুর লোকাল, রানাঘাট লোকাল, গেদে লোকাল এইসব ট্রেনগুলোতে উঠলেও খুব সহজেই ব্যারাকপুর স্টেশনে পৌঁছে যেতে পারবেন। শিয়ালদা থেকে ব্যারাকপুর যেতে এই ট্রেনটি 7টি স্টেশনে থামবে। প্রথমে বিধাননগরে, তারপর দমদম জংশন, বেলঘরিয়া, তারপর আগরপাড়া, সোদপুর, খড়দা এবং টিটাগড়, তারপরে ব্যারাকপুর স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে ওঠার পর প্রায় 27 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এবং 7খানা স্টেশন পার করে পৌঁছে গিয়েছে ব্যারাকপুর স্টেশনে। এখন কিন্তু 10টা 18 বাজে। আমরা কিন্তু ব্যারাকপুর স্টেশনে পৌঁছে গেছি। এবার স্টেশন থেকে বাইরের দিকে যাব। স্টেশনের বাইরেই রয়েছে অটো স্ট্যান্ড। তো চলুন ওইদিকে যাওয়া যাক। দেখুন, এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশনের বাইরেটা এবং এই সামনেই কিন্তু রয়েছে অটো বা টোটো স্ট্যান্ড। আপনারা কিন্তু এখান থেকে খুব সহজেই মাত্র 10 টাকা দিয়ে কিন্তু চলে যেতে পারেন মায়ের মন্দিরে। আমরা চলে এসেছি অটো স্ট্যান্ড। আর এই যে দেখতে পাচ্ছেন এই অটোগুলো, এগুলো করে কিন্তু আমরা যাবো গান্ধী মোড়। আর গান্ধী মোড় থেকে তারপরে আরেকটুখানি হেঁটে আপনারা চলে যেতে পারেন দ্বিতীয় দক্ষিণেশ্বর। আর এখানে গান্ধী মোড় থেকে ব্যারাকপুর স্টেশন থেকে গান্ধী মোড়ে যেতে ভাড়া হচ্ছে 10 টাকা করে পার হেড। ডাইরেক্টও চলে যেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়বে। তাই জন্য আপনারা গান্ধী মোড় আসবেন। গান্ধী মোড় থেকে কিন্তু আপনারা চলে যেতে পারেন খুব সহজেই দ্বিতীয় দক্ষিণেশ্বর বা অন্নপূর্ণা মন্দিরে। আর ব্যারাকপুর স্টেশন থেকে গান্ধী মোড় যেতে সময় লাগবে 10 মিনিট মতো। তো চলুন যাওয়া যাক। আপনারা চাইলে অটোতে করে সরাসরি অন্নপূর্ণা মন্দিরেও চলে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 20 টাকা করে জনপ্রতি। এছাড়াও কিন্তু আপনারা অটো রিজার্ভ করেও নিতে পারেন, সেক্ষেত্রে ভাড়াটা আরেকটু বেড়ে যাবে। আমরা এই গান্ধী মোড়ে নামলাম। দেখতে পাচ্ছেন এই যে গান্ধী মোড়, ওইখান থেকে কিন্তু রাস্তা পার হয়েছে, বা অটো আপনাদের এই পারেও নামিয়ে দেবে। নেমে আমি দেখাচ্ছি আপনাদেরকে মেডিকেল হল। এই যে রাস্তাটা, এই যে মেডিকেল হল, এই রাস্তাটা দিয়ে কিন্তু আপনাদের সোজা চলে যেতে হবে। আপনারা গান্ধী মোড় নামলে অবশ্যই ল্যান্ডমার্কটা মনে রাখবেন, গোপাল মেডিকেল হল। এই রাস্তাটা দিয়ে কিন্তু চলে যেতে হবে। দেখুন, সামনে এগোতেই আমাদের চোখে পড়লো একটি জগন্নাথ মন্দির। আর মন্দিরটি কিন্তু খুবই সুন্দর, কিন্তু আজকে মন্দিরটি
কোনো কারণে বন্ধ রয়েছে, তাই জন্য আর দেখাতে পারলাম না। জগন্নাথ মন্দির পড়বে আর এদিকে একটা গলি আছে, এদিকে আমরা যাবো না, আমরা যাবো হচ্ছে এইদিকে সোজা, ঠিক আছে? এই রাস্তা দিয়ে কিন্তু আমরা সোজা চলে যাবো। এখন সামনের দিকে এগোতে দুদিকে দুটো রাস্তা পড়লো। এইদিকে রয়েছে অন্নপূর্ণা মন্দির এবং অপরদিকে রয়েছে গান্ধীঘাট। এই গান্ধীঘাট কিন্তু একটি বিশেষ দর্শনীয় স্থান, যেটি আমরা এই মন্দিরটি দর্শন করার পরেই দেখব। তো দেখুন, দেখতে দেখতে আমরা অন্নপূর্ণা মন্দিরের সামনেই চলে এসেছি। দেখুন, আমার পিছনে রয়েছে কিন্তু পার্কিং জোন, আর এখানে আপনারা 2 চাকা বা 4 চাকা যাই গাড়ি আনুন না কেন, আপনারা কিন্তু এখানে পার্কিং করতে পারবেন। আর এই যে মায়ের মূল মন্দির, আমরা মন্দিরের ভিতরে অবশ্যই প্রবেশ করব এবং মন্দির প্রাঙ্গণটিও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। মন্দিরের সামনে থেকে কিন্তু আপনারা পুজো দেওয়ার সামগ্রী পেয়ে যাবেন। দেখুন, এখানে কিন্তু পুজো দেওয়ার সামগ্রী রয়েছে। আমরা এখান থেকে একটি ডালা নিয়ে নিলাম এবং আমরা এবার মন্দিরের দিকে এগিয়ে যাব। দেখুন, আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি, আর এটা হচ্ছে মন্দিরে প্রবেশ করার মূল গেট। এই গেট থেকে এবার আমরা মন্দিরের ভিতর প্রবেশ করব। আর আজকে যেহেতু শনিবার, তাই কিন্তু আজকে বেশ অনেকটাই ভিড় রয়েছে। মায়ের মন্দির এতটা সুন্দর করে তৈরি করা হয়েছে যে যারা হঠাৎ করে মন্দিরে প্রবেশ করবেন তারা কিন্তু চিনতেই পারবেন না যে আসলে এটা দক্ষিণেশ্বর মায়ের মন্দির না অন্নপূর্ণা মন্দির। দেখুন, মন্দিরটা কিন্তু পুরো দক্ষিণেশ্বর মন্দিরের মতনই দেখতে লাগছে। হঠাৎ করে আপনারা যদি কেউ আসেন তাহলে কিন্তু একটু অবাকই হয়ে যেতে পারেন। দেখুন, মন্দিরটা কিন্তু অবিকল দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের মতনই দেখতে। মন্দির প্রাঙ্গণে আমি তো প্রবেশ করেছি, তো সবার আগে বলে দিই যে ভোগের কুপনটা কোথা থেকে কালেক্ট করতে হবে। তারপরে আস্তে আস্তে আমি মন্দির প্রাঙ্গণটিও ঘুরিয়ে দেখাবো। এখানকার যিনি মন্দির স্থাপিত করেছিলেন তাদের বংশধররা রয়েছেন, তাদের সাথে কথা বলবো এবং মন্দির সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব। আমি এবার চলে এসেছি মন্দিরের অফিস ঘরে। নমস্কার দাদু। হ্যাঁ, আমার নাম হচ্ছে অজয় কুমার বিশ্বাস। আমি হচ্ছি মথুরবাবু বংশের লোক। আমি ফিফথ জেনারেশন। হ্যাঁ, বলছি আপনি ছোট করে এই মন্দিরটার ব্যাপারে, মন্দিরটি সম্পর্কে যদি কিছু বলেন। এই মন্দিরটা হয়েছে 1875। রানী রাসমণির ছোট মেয়ে করেছে, জগদম্বা বিশ্বাস। হ্যাঁ, আর এইখানটা ছিল আগে ভূতুরে জায়গা, বুঝেছো? এখানে যত ভূত পেতের আড্ডা ছিল। এখানে তো একটা সাহেব, একটা মেম থাকতো, আর একটা সাহেব থাকতো। ওই সাহেবটা মেমটাকে গুলি করে আগে মেরেছে, তারপর সাহেবটাকে মেরেছে। আসল যে সাহেব নিজে গুলি খেয়ে মরেছে। তারপর এখানে তো ভূত পেতের আড্ডা হয়ে গেছিল। এটা সাহেবের, ওটা কি আর বাড়ি বলবো, যাই হোক, এটা সাহেবের একটা বাগান বাড়ি ছিল। সাহেব এখানে থাকতো। তখন মারা যাবার পর এখানে কেউ আর ঢুকতে সাহস পেত না। কে ঢুকবে? ভূত পেতের আড্ডা তো, বুঝেছো তো? তখন এখানেতে রানী রাসমণির ছোট মেয়ে বলেছিল, মা দক্ষিণেশ্বরের মন্দিরের মতো আমাকে জায়গা দেখে দাও। হ্যাঁ, তোর মা বলেছে আমি জায়গা খুঁজছি, যদি পাই তো তাহলে হবে। তখন জায়গা দেখেছে, দেখে এটা পছন্দ হয়েছে। তখন মথুরবাবু জীবিত। হ্যাঁ, পছন্দ হয়েছে। তারপরে সে মথুরবাবু এলো। হ্যাঁ, রানীমা, জগদম্বা আর তোমার এলো, ঠাকুর স্বয়ং এলো। ঠাকুর 3 বার এসেছে এইখানে। হ্যাঁ, বজ্রায় করে দক্ষিণেশ্বর থেকে। ঠাকুর বলেছে এইখানে মন্দির হবে। হ্যাঁ, কিন্তু এখানে মন্দির করতে দেবে না। জগদম্বার 3টে ছেলে। বড় ছেলে হচ্ছে দারিক বিশ্বাস, আমি তারই বংশে। আর মেজ ছেলে হচ্ছে ত্রৈলোক্য বিশ্বাস, সে হচ্ছে তান্ত্রিক। হ্যাঁ, আর জগদম্বার বড় দিদির নাম হচ্ছে পদ্মমণি। এই দুজনে মিলে প্যাক্ট হয়ে মন্দির করতে দেবে না। আর রানীমাকে অতিষ্ঠ করে মারত, কেস পর্যন্ত করেছিল। রানীমা কিচ্ছু দেয়নি। হ্যাঁ, তারপরে যে স্বামীজি ঢুকেছিল, স্বামীজিকে বের করে দিয়েছে। হ্যাঁ, ত্রৈলোক্য বলেছে এখানে কোনো মন্দিরই হবে না। হ্যাঁ, এরা 3 জনে মিলে লড়েছে। জগদম্বা, তারপরে জগদম্বার বড় ছেলে দারিক আর মথুরবাবু 3 জনে মিলে লড়ে মন্দির করেছিল। কিন্তু মথুরবাবু এটা উদ্বোধন করে যেতে পারলো না, এই অসুস্থ হয়ে মারা গেল। হ্যাঁ, তখন ওই জগদম্বার রানীমাই এই মন্দিরটা করেছে।
জগদম্বা আর দাড়ি। আচ্ছা, তারপরে এই মন্দিরটা নাম হচ্ছে জব চাণকের মন্দির। এখানে জব চাণক আমাদের কুটি বাড়িতে আসতো, জব চাণক তো এসে কুটি বাড়িতে রেস্ট নিত, সেই জন্য জব চাণকের সঙ্গে দাড়িকে খুব ভালো বন্ধুত্ব হয়েছিল। এও লেখাপড়া জানে, ও জানে। হ্যাঁ, তো সেই জন্য আমাদের পূর্বপুরুষরা জব চাণকের সম্মানের জন্য মন্দিরটার নাম রেখেছে চাণকের মন্দির। হ্যাঁ, আর তবে এখানে তো মন্দির হলো কখন হলো, ভূত প্রেতের আড্ডা ছিল, সেগুলো স্বয়ং ঠাকুর এখানে তো হোম যজ্ঞ করে সব তাড়ালো, তারপরে মন্দির হলো, বুঝেছো? হ্যাঁ, এই আর দ্বিতীয়ত হচ্ছে তোমার মা অন্নপূর্ণা নিজে বসেছে। মা অন্নপূর্ণা হচ্ছে বড় লোকের মেয়ে, জমিদারের মেয়ে। এখানকার লোক দেখেছে উনি অপূর্ব সুন্দরী। হ্যাঁ, আর উনি গায়েতে একদম গয়না ভর্তি আর দামি বেনারসি পরে মন্দির দিয়ে হেঁটে উনি গঙ্গার ধারে যাচ্ছে। তারপরে উনি রোজ রাত্রিবেলা প্রদক্ষিণ করে, ওখানে একজন শুয়েছিল। হ্যাঁ, তখন মা অন্নপূর্ণা ওকে বলে তুই, আমি এখানে প্রদক্ষিণ করবো, আমার জায়গায় তুই শুয়ে আছিস। হ্যাঁ, তখন ওকে তুলে নিয়ে নাথ মন্দিরে শুয়ে দিল, তারপর থেকে আর এখানে শুতো না। আর মন্দিরের যে মূর্তিটা সেটা পুরোপুরি সোনার, তো সোনার মূর্তি? না, অষ্টধাতু। অষ্টধাতু, আচ্ছা। আর মায়ের বেদিটা পুরো রূপোর। রূপোর, আচ্ছা আচ্ছা, ওটা পুরো রূপোর। আর মন্দির খোলার টাইমিংটা কি বলুন? মন্দির খোলে ভোর 6টায়, আর যতক্ষণ না মায়ের ভোগ হয় ততক্ষণ মন্দির খোলা থাকে। ভোগ চলে গেলে মন্দির বন্ধ, বিকেল 4টায় খোলে। আবার 4টায় খোলে। 11টার মধ্যে আসলে কুপন পাওয়া যাবে। মানে কটা থেকে ভোগ খাওয়ানো শুরু হয়? 1টা থেকে 1:30টার মধ্যে। সপ্তাহে 7 দিনই ভোগ হয়। আচ্ছা। হ্যাঁ, 120 টাকা করে। কেউ যদি নিয়ে যেতে চায় তাহলে কন্টেনারে পার্সেল নিয়ে যেতে হবে। আমি এখানে যারা কেউ যদি মাছ খায়, মা অন্নপূর্ণা জমিদারের মেয়ে, বড় লোকের মেয়ে, উনি মাছ ছাড়া ভাত খায় না। মাকে রোজ মাছ দিতে হবে। মা ইলিশ মাছ খাবে, কাতলা মাছ খাবে, ট্যাংরা মাছ খাবে, বড় বড় গলদা চিংড়ি মাই খাবে। আর মার বিকেলের খাবার হচ্ছে লুচি, সুজি, লাড্ডু। হ্যাঁ, আর বাবা খাবে বিকেলে দুধ, আর দুপুরবেলা বাবা খাবে দই। আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম। হ্যাঁ, আপনারা চাইলে ভোগ প্রসাদ পার্সেল করেও নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে 170 টাকা লাগবে। দাদুর কাছ থেকে এই মন্দিরের ব্যাপারে অনেক কিছুই জানতে পারলাম। আর এইবার আমি মন্দির প্রাঙ্গণটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর তার আগে আমি কিন্তু মন্দিরে গিয়ে মায়ের পুজোটা দিয়ে নেব। তো চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। আর প্রথমেই দেখতে পারবেন যে জগদম্বা দেবীর একটি মূর্তি রয়েছে। জগদম্বা দেবীকে আমি প্রণাম জানিয়ে মন্দিরের ভিতর প্রবেশ করব। দেখুন, এবার আমরা মায়ের মূল মন্দিরে প্রবেশ করেছি। আর এখানে দেখুন পুজো দেওয়ার কিন্তু লাইন পড়েছে। আর একটা কথা না বললেই নয় যে অন্নপূর্ণা দেবীকে প্রতিদিন মাছ দিয়ে ভোগ দেওয়া হয়। মাছ ছাড়া মায়ের ভোগ এবং মায়ের পূজা দুটোই অসম্পূর্ণ রয়েছে। দেবীর যে পুরো সিংহাসনটা দেখছেন সেটা কিন্তু রূপো এবং সোনা দিয়ে বাঁধানো রয়েছে। অন্নপূর্ণা দেবী কিন্তু অষ্টধাতুর তৈরি, আর দেবীর বেদিটি কিন্তু রূপোর তৈরি। আপনারা যদি ভোগ প্রসাদ খেতে চান তাহলে কিন্তু 11:30টার মধ্যে আসতে হবে, তারপর কুপন কাটতে হবে। আর এই জায়গাটায় বসে কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো হয়। দেখুন, এখানে কিন্তু চেয়ার টেবিল পেতে দিয়েছে, আর এখানে কিন্তু সবাই এখন ভোগ প্রসাদ গ্রহণ করবে। ভোগ প্রসাদের কুপন কিন্তু আপনাদের এখানে এসে অফিস থেকে কাটতে হবে। কুপন মূল্য হচ্ছে 120 টাকা করে। আর এখানে কিন্তু 12 রকমের প্রসাদ রয়েছে। সঙ্গে কিন্তু আপনারা এখানে কিন্তু মানে ঠাকুরকে মাছ দিয়ে কিন্তু ভোগ দেওয়া হয়। আর এখানে কিন্তু আপনারা যদি মাছ খেতে চান তাহলে আগের দিন আপনাদের বলে রাখতে হবে। প্রসাদে মাছ খেতে চাইলে অফিসের এই নাম্বারটিতে ফোন করে আগের দিন বলে রাখতে পারেন। অফিস রুমের পাশে এই লম্বা বারান্দাটি আছে, এখানে কিন্তু ভক্তদের জন্য টেবিল চেয়ার পেতে দেওয়া হয়েছে। আর খুব সুন্দরভাবে কিন্তু ভোগ প্রসাদ আপনারা এখানে গ্রহণ করতে পারেন। আমি আপনাদের জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই হলো পুরো লম্বা এরিয়া। মায়ের ভোগ আরতি সম্পন্ন হওয়ার পরেই কিন্তু এখানে ভোগ নিয়ে আসা হয় এবং তারপরে কিন্তু ভোগ বিতরণ করা হয়। দেখুন, আমি কিন্তু বসে পড়েছি। আর ভোগ প্রসাদে কিন্তু অনেক রকমই পদ আছে, আমি দেখাচ্ছি আপনাদের ভোগ প্রসাদে কি কি আছে। দেখুন, প্রথমে কিন্তু আমাদের ফল দিয়ে দিল এবং তারপরেই কিন্তু আমাদের পোলাও দিয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গেই রয়েছে ভাজা। এখানে কিন্তু অনেক রকমের ভাজা দিয়েছে। আর তারপরে
সাদা ভাত দিয়ে দেওয়া হলো এবং এরপরেই রয়েছে শুক্তো, তারপরে ডাল, আলু পোস্ত। এখানে কিন্তু প্রচুর রকমের পদ রয়েছে। আপনারা যদি এই মন্দিরে আসেন, আমি বলবো অবশ্যই 120 টাকা দিয়ে কুপন কেটে ভোগ প্রসাদ গ্রহণ করবেন, কারণ মায়ের এই মন্দিরের ভোগ প্রসাদ কিন্তু খুবই সুস্বাদু খেতে। এবার আমাদের দিয়ে দিল পটল আলু দিয়ে একটি তরকারি, এবং এরপরে কিন্তু আমাদের দিয়ে দেওয়া হলো চাটনি, পাঁপড়, পায়েস এবং একটি করে রসগোল্লা। এবং আপনারা কিন্তু এই পাতাগুলো খাওয়ার পর ডাস্টবিনে নিয়ে গিয়ে ফেলে দেবেন। আর এখানে কিন্তু হাত ধোয়ার জলেরও খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে। তাছাড়া ঠান্ডা পানীয় কিন্তু এখানে রয়েছে। আমাদের ভোগ প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে। এইবার আমি আপনাদেরকে পুরো মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাবো। মন্দিরটি বঙ্গীয় স্থাপত্য শৈলীর নবরত্ন মন্দির ধারায় নির্মিত। মূল মন্দিরটি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নির্মিত বলেই দ্বিতীয় দক্ষিণেশ্বর নামেও এই মন্দিরটি পরিচিত। রানী রাসমণি দেবীর কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন, সেটা কিন্তু আপনারা আগেই শুনলেন। তবে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠিত হওয়ার ঠিক 20 বছর পরে 1875 সালে হুগলি নদীর তীরে ব্যারাকপুরে কলকাতার এই দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠিত হয়। দেখুন, এটা হচ্ছে নাট মন্দির আর এটা হচ্ছে মায়ের মূল মন্দির। অন্নপূর্ণা মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে একটি নাট মন্দির। আর এখানে কিন্তু একসাথে প্রচুর ভক্তরা বসে বিশ্রাম নিতে পারবেন। দেখুন, নাট মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। আমি আপনাদেরকে নাট মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। আপনাদের হাতে যদি একটি ছুটি থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই মন্দির থেকে একবার ঘুরে যেতে পারেন। মনে রাখবেন, কলকাতার মধ্যেই রয়েছে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের আদলে তৈরি আরও একটি দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির। মন্দিরটি দক্ষিণেশ্বর মন্দিরের তুলনায় কিছুটা ছোট হলেও তবে এখানে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের মতোই আমরা শিবলিঙ্গের মন্দিরও দেখতে পাই। দক্ষিণেশ্বর মন্দিরে যেরকম 12টি শিবলিঙ্গের মন্দির রয়েছে, এখানে কিন্তু 6টা শিবলিঙ্গের মন্দির আছে। দেখুন, এই দিকে 3টে এবং ওই দিকে 3টে, 6টা শিবলিঙ্গের মন্দির আমরা দেখতে পাই। মন্দির প্রাঙ্গণে থাকা 6খানা 8চালা বিশিষ্ট খুব সুন্দর শিব মন্দির রয়েছে। মন্দিরগুলিতে শিবলিঙ্গগুলির রূপ একরকম হলেও বাবা এখানে প্রত্যেকটি মন্দিরে আলাদা আলাদা নামে বিরাজ করছেন। এটি শিব মন্দির হলো কল্যাণেশ্বর, কাম্বেশ্বর, কিন্নরেশ্বর, কেদারেশ্বর, কৈলেশ্বর এবং কপিলেশ্বরকে উৎসর্গিত। ঘুরতে ঘুরতে এইবার আমরা এসে উপস্থিত হলাম পরম মাহাত্ম্যপূর্ণ একটি স্থানে। স্বয়ং রামকৃষ্ণদেব এই বেল গাছটির নিচে বসে সাধনা করতেন। দেখুন, এই হলো সেই বেল গাছ, যদিও এটি আবার নতুন করে চারা লাগানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, মন্দিরটি প্রতিদিন ভোর 6টার সময় খোলে এবং দুপুরে মায়ের ভোগ আরতি হয়ে মন্দির বন্ধ হয়ে যায় এবং পুনরায় বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। মন্দিরের ঠিক উল্টো দিকের এই গেট দিয়ে সোজা আপনারা চলে যেতে পারবেন রানী রাসমণির ঘাট। হ্যাঁ, এই মন্দিরেও কিন্তু গঙ্গার তীরেই অবস্থিত, আর পাশেই রয়েছে গঙ্গা ঘাট। গঙ্গা ঘাটের দিকে এগিয়ে যাব, তো চলুন যাওয়া যাক। মন্দির থেকে বেরিয়ে দেখুন একদম কাছেই রয়েছে রানী রাসমণির ঘাট। 2 মিনিট সময় লাগবে হেঁটে যেতে। দেখুন, সামনেই কিন্তু আপনারা দেখতে পাবেন ঘাটটা। দেখুন, আমরা কিন্তু রানী রাসমণির ঘাটের কাছে চলে এসেছি। ঘাটটি খুব সুন্দর করে বাঁধানো রয়েছে। দেখুন, এখানে কিন্তু প্রচুর মানুষজন আসছেন এবং স্নান করছেন। আপনারাও চাইলে স্নান করে মন্দিরে মায়ের পুজো দিয়ে দিতে পারেন। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সামনে একটি ঘাট রয়েছে, আর আপনারা এই সামনের ফেরিঘাট থেকে
শ্রীরামপুরের দিকে যদি কেউ যেতে চান তাহলে 1 ঘন্টা পর পরই লঞ্চ পেয়ে যাবেন। এখন কিন্তু 3:30 মতন বাজে আর আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি এই মন্দিরের আশেপাশের চত্বরে বেশ কিছু দর্শনীয় স্থানগুলি আছে সেগুলি ঘুরে দেখার জন্য। আপনারা চাইলে মন্দিরের সামনে থেকে অটো বা টোটো করেও মাত্র 10 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারেন কান্দিঘাটে। আর আমরা কিন্তু পায়ে হেঁটেই এসেছি, সময় লাগবে ওই 10 মিনিট মতন। আর এই গান্ধীঘাট হলো কিন্তু এখানকার খুব নামকরা একটি জায়গা। আর এখানকার ভিউটা কিন্তু খুব সুন্দর আর নিরিবিলি একটি পরিবেশ। আশেপাশে আপনারা দেখুন খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এখানে কিন্তু 120 রকমের গাছগাছালি আপনারা দেখতে পাবেন আর সেটা কিন্তু আপনাদের সকলের মন মুগ্ধ করে দেবে। এটা কিন্তু মহাত্মা গান্ধীর স্মৃতিচারণায় এখানে একটি সমাধিও রয়েছে আর এখানে বসার খুব সুন্দর জায়গাও রয়েছে। আপনারা কিন্তু এখানে বিকেলের সময়টা খুব সুন্দরভাবে কাটাতে পারেন। আর এখানে যেহেতু সামনে ভিডিও বা কোনো ক্যামেরা অ্যালাউ নেই তাই কিন্তু আমি আপনাদেরকে এখান থেকেই দেখাচ্ছি। আপনারা কিন্তু এই অন্নপূর্ণা মন্দিরে আসলে অবশ্যই কিন্তু এই গান্ধীঘাটটি ঘুরে যাবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।